উনি তো নিজ থেকে রাষ্ট্রপতি হতে চান নাই। কাকে কোথায় কি বানাবেন, এদেশে অনেক কিছুই সম্ভব। হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওই সময়ে তো আমরা কোনো কিছুর প্রতিবাদ মামলা করা এগুলো তো সুযোগ ছিল না। যেমন ধরেন এই যে ব্যাংকগুলো যে জোর করে দখল করে নেওয়া হয়েছে, এমডিদেরকে নিয়ে 5 স্টার হোটেলে বসিয়ে গোয়েন্দা সংস্থাকে বসিয়ে স্বাক্ষর করে ট্রান্সফার করানো হয়েছে, এই কাজগুলো কোনোটারই তো আমরা আইনগত চ্যালেঞ্জ করতে পারি নাই। আমাদের যে সমস্ত নেতাদেরকে গুম করানো হয়েছে, যাদেরকে অবৈধভাবে এক জায়গায় মেরে আরেক জায়গায় পাওয়া গেছে, যেমন সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয়েছে, ওনাকে ইন্ডিয়াতে পাওয়া গেছে, এগুলোর কি কোনো আমরা আইনি চ্যালেঞ্জ করতে পেরেছি? তখন পারি নাই। তো এটা একটা সার্কামস্টেন্সিয়াল ইস্যু ছিল। আমার কথা হচ্ছে ফৌজদারি অপরাধ তো কখনো তামাদি হয় না, কি বলেন আমি জানি না, এখানে তো ওসিম ভাই আছেন। তো ফৌজদারি অপরাধ যদি থাকে, আমি একটু আগে যেটা বলেছিলাম যে এই রাষ্ট্রপতির ইমেজ খারাপ, আমি ওনাকেও দোষারোপ করতে চাই না, কারণ উনি তো নিজ থেকে রাষ্ট্রপতি হতে চান নাই। আপনি তো ঘটনাটা জানেন, উনি গিয়েছিলেন আপনার এমপি পদে প্রার্থী হতে শেখ হাসিনার অনুমতি নিতে গিয়েছিলেন, যে আমি পাবনা একটু যেতে চাই, আমি এমপি ইলেকশন করার জন্য আগ্রহী। সেই জায়গায় ওনাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইরকম একটা বিতর্কিত, এরকম একটা লো ক্যাটাগরির বা যাকে নিয়ে এত বিতর্ক আছে, যিনি ব্যাংকে কাজ করেছেন, এই ধরনের অতীতে কখনো হয়েছে কিনা আমার মনে পড়ে না। তো সুতরাং আজকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা বিএনপির জন্য বিব্রতকর আমার দৃষ্টিতে। কারণ এখন ওনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা হয়, ফৌজদারি মামলা হলে এটা যদি কোনোভাবে আদালত বা আমাদের থানায় যদি এটা এন্ট্রি না করার ব্যবস্থা থাকে, তাহলে মানুষ এটাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে। 2 নম্বর হচ্ছে ফৌজদারি মামলা যদি এন্ট্রি হয়, ওনাকে স্বাভাবিকভাবে আইনের হেফাজতে নিতে হবে এবং এই জিনিসগুলো সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমি যেটা মনে করি যে এইটা আমাদের সত্যিকার অর্থে বিএনপি যদি এটাকে প্রপারলি ভালোভাবে হ্যান্ডেল না করে, তাহলে কিন্তু ভয়ানক ডিজাস্টার হবে ভবিষ্যতে। সদিচ্ছা আছে বলে কি মনে করেন আপনি? বিএনপির সদিচ্ছা তো থাকতেই হবে, নাহলে এটা বিএনপির জন্যই তো বিরাট বিএনপি ধরনের। নেতা রাশিদ খান বলেছেন রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায় মুক্তি দিয়ে গেছেন নাহিদরা। না, ওই রাশেদ খানের কথাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ রাশেদ খানের কথার মানে খুব গুরুত্ব দেওয়ার মতো কিছু নাই। কিন্তু এটা তো সত্যি যে তার হাতেই আপনারা সাংবিধানিকভাবে মানে শপথ নিয়েছেন। না, সেটা তো আমি তো আপনাকে বললাম যে আমরা তাইলে 106 এর মতামত কার থেকে নিয়েছি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অ্যান্ড ওই অ্যাপিলেট ডিভিশন থেকে। এরা সবাই তো ফ্যাসিবাদের দালাল, এরা তো সবাই পালিয়ে গেছে বা চলে গেছে। তো মনে রাখতে হবে যে বায়তুল মোকাররমের খতিবের নামাজ তো আমি আগের দিন রাত্রেও পড়েছি, ঠিক আছে? পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তো ওই খতিবের আন্ডারে নামাজ না পড়ে তো উপায় ছিল না। রাষ্ট্রপতি যেহেতু পদে আছেন, আপনাকে মনে রাখতে হবে রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি 2টা। একটা হচ্ছে উনি যদি নিজ থেকে পদত্যাগ না করেন, আরেকটা হচ্ছে যে ওনাকে ইমপিচ করা। তো ওই ইন্টারিম সময়ে তো ওনাকে ইমপিচ করার কোনো ব্যবস্থা ছিল না। মানে সেখানে আসলে বিএনপির স্বার্থ খোঁজার চেষ্টা করা হচ্ছে নানান ভাবে বিরোধী রাজনৈতিক দলের জায়গা থেকে। এই বিতর্কগুলো অবসান হতে হবে। কথা হচ্ছে আমরা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন ওনারা, এটা একটা ভুল ছিল, এই ভুলটা অনিবার্য ভুল, এই ভুলটা অ্যাভয়েড করার সুযোগ ছিল না। তো যখন রাষ্ট্রপতির ব্যাপারে সবাই একমত, তখন এক সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। এই শপথের জায়গাটিতে সম্প্রতি ডিবিসি নিউজকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সংবিধান ধরে রেখে অন্তর্বর্তী সরকার গঠন এবং নির্বাচিত সরকারের কাছে যে ক্ষমতা স্থানান্তরে নিজের ভূমিকাকে নিয়ে তিনি প্রাউড ফিল করেন। না, এই ব্যাপারে আমার ছোট্ট মন্তব্য, প্রাউড শব্দটা ওনার বিষয়, কারণ ওই যে বললাম উনি ঝড় তোলে, কথার ঝড় তোলে, সাম্প্রতিক দেখছি, এরকম আরও বলা যায়। আমি ওইটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এটা তো কারেক্ট যে সাংবিধানিক ধারাবাহিকতার রক্ষার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। এটা নিয়ে বোধহয় বিতর্কের কোনো সুযোগ কেউ করতে পারে, কিন্তু এটা তো অস্বীকার করার কিছু নেই, কারণ শপথ নেওয়াটা সবই হয়েছে। এখন আইনকে আইনের গতিতে চলতে দেওয়া দরকার বলে মনে করি। কিন্তু আমি এই সুযোগে এই মন্তব্যটা করতে চাই, দেখেন আমরা কিন্তু দেশে এই যে পরিস্থিতি ছিল কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার অবসানের পরে, তারপরে যে সময়গুলো ছিল যে গণতন্ত্রের পথে হাঁটার একটু নিরঙ্কুশ জায়গা করব, সেইটা আমরা করতে পারিনি। এখন একটা সরকার আসছে, এখনও হয়তো তার সম্পর্কে সব কিছু বলার সুযোগ হয়নি, কিন্তু আমরা নানা ধরনের সংকটে আছি। ইকোনমিক সংকট থেকে শুরু করেই অনেক কিছু। সম্প্রতি টুইটারটা একটা খুশি কেউ হইতে পারেন, কোটিপতির সংখ্যা বাড়ছে, কিন্তু বিষয়টা কি? ওইদিকে ওইটা দেখলেন, আজকে তো খবর বেরোচ্ছে 4 কোটি শিক্ষিত বেকার দেশে, কর্মহানি ঘটতেছে, দেশে নানা ধরনের সংকট চলতেছে, ভূ রাজনৈতিক কারণে আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তারকারী এমন অবস্থা, আমেরিকার সাথে এমন চুক্তি আমরা করেছি, এটা একটা দাসত্বের চুক্তি, মানে আমরা একটা বড় ধরনের সংকটে আছি। সেই সংকট উত্তরণে যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, আমি মনে করি সেই যাত্রা যেমন মানে নিরঙ্কুশ করার দিকে আগাতে হবে, এবং অবশ্যই আমাদের খবর রাখতে হবে যে আমাদের অভ্যন্তরে বা বাইরে এমন কোনো অপশক্তি কোনো কিছু করার সুযোগ না পায় যা আমরা আমাদের এই গণতন্ত্রের পথকে যাত্রাকে ব্যাহত করে। এই জায়গাটা
খুব জরুরিভাবে দেখা দরকার বলে আমি মনে জবাবদিহিতার করি। জায়গাটাটুকু নিশ্চয়ই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে অবশ্যই সে সবার ব্যাপারে জন্য কোনো দ্বিমত সমান। নেই, যেমন ওনার ব্যারিস্টার সম্পর্কে যদি নাসিরুদ্দিন সুনির্দিষ্ট অভিযোগ এবং আইন পারমিট করে অবশ্যই সেই দায়িত্ব এই সেখানেই সরকারই পালন প্রশ্ন, করবে বলে আমি ব্যারিস্টার প্রত্যাশা নাসিরুদ্দিন করব। অসীম রাষ্ট্রপতির মতন এত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ যে পদ, সেই পদে যাওয়ার জন্য যে ধরনের ব্যক্তিত্ব, সততা, নিষ্ঠা থাকা দরকার, সেটি আসলে এই বিগত রাষ্ট্রপতির মধ্যে কতখানি ছিল সেটি নিয়েও এখন একটা প্রশ্ন ওঠার সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগটা তৈরি হবার পরেও কি আসলে রাষ্ট্রপতির দায় মুক্তিটা কি শেষ হলো নাকি এখনো আছে? দেখেন, দায়মুক্তি রাষ্ট্রপতির, আর রাষ্ট্রপতির পদে যাওয়ার জন্য আপনি যে অনেকগুলো কথা তুলেছেন, যোগ্যতার কথা বলেছেন, নৈতিকতার মানদণ্ডের কথা বলেন, মরালের কথা বলেন, তাই না, সামাজিক অবস্থানের কথা বলেন, অনেকগুলো কথা আছে। আপনি বলেন যে পার্লামেন্ট সদস্য হয়েছেন অনেকে, তাদের লেখাপড়ার যোগ্যতা বলেন, আপনার সামাজিক দায়বদ্ধতার দিক থেকে বলেন, চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেন, সব কিছুই কি আপনার মানুষ ভোট যখন দেন তখন কি বিবেচনায় আনেন? যদি সেরকম হতো তাহলে জামাতের একজন সংসদ সদস্য, উনি খুব বাচ্চা একটা মেয়েকে কি বিয়ে করেছেন বা কি করেছেন, পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলাম ওনাকে বহিষ্কার করেছেন। তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি জানতেন না ওনার যে প্রপেন্সিটি টু কমিট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, সেটা কি ওনার কনস্টিটিউয়েন্সির লোকরা জানতো না? হয়তো বা জানতো না। সে কারণে আমরা বলছি যে কার কী যোগ্যতা, হিডেন যোগ্যতা যাকে আমরা বলি, হিডেন কোয়ালিফিকেশনস, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার এই যে কাকে কোথায় কি বানাবেন, এদেশে অনেক কিছুই সম্ভব, আগামীতেও দেখবেন যে অনেক কিছু এরকমই সম্ভব হয়ে গেছে। নতুন যিনি আপনি আর আমি, রাষ্ট্রপতি আসতে যাচ্ছেন, তার আমরা তো ক্ষেত্রে জানি আমরা না, কিছু হয়তো বা পাচ্ছি না। জানি না, তাই না? এই জন্য তো এই দেশে সেটা ঘটেছে। তবে আমরা চাইবো যে এই যে কোয়ালিটেটিভ চেঞ্জটা, যে সবার সেই বিষয়টা আমরা ওভার দ্য ইয়ার্স প্রত্যেকের প্রিভিয়াস অ্যান্টিসিডেন্টস, আমরা বলি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের করতে পাস্ট অ্যান্টিসিডেন্টস, জজ সাহেবরা জামিন দেন, আর যদি কোনো মামলা না থাকে তাহলে ঠিক আছে, এইটাতে প্রথম অপরাধ, এই জন্য অপরাধ না অ্যাকুইজেশন, অভিযোগ, তখন হয়তো বা জামিনের একটা কনসিডার ওনারা করেন। কিন্তু যখন দেখেন একজনের মনে করেন যে ওই 5, 6টা, 10টা, 20টা মামলা থাকে, তখন ওনারা সেটাতে ডিক্লাইন করেন, ওনার ডিসক্রিপশন থাকলেও সেটা এক্সারসাইজ করেন না। এবং দলের সিনিয়র নেতা নেত্রী বা আপনার নীতি নির্ধারক যারা আছেন তারাও আগামীতে এই বিষয়টাকে কাজে লাগাবেন, যে একজন মানুষকে আমি ওই জায়গাতে বসাবো, রাষ্ট্রপতির মতো জায়গায়, মহামান্য রাষ্ট্রপতির মতো জায়গায়, কিংবা অমুক জায়গায় মনোনয়ন দেব, কিংবা ওই জায়গাতে নিয়োগ দেব, সমস্ত কিছুতেই মনে করেন যে আপনার কতখানি এই জবাব- বিষয়টা প্রশ্নটা আসা করতে উচিত। চাই, ব্যাস নাসিরুদ্দিন হোসেন, এই পরিস্থিতির সামনের দিনে তার যিনি রাষ্ট্রপতি নিয়োগ পেতে যাচ্ছেন, অনেকে রাজনৈতিকভাবে যে আলোচনা আছে, নির্বাচিত তিনি হতে হয়তো যাচ্ছেন। বিএনপি যাকে মনোনীত করবেন তিনি সেই রাষ্ট্রপতি পদে আসীন হতে যাচ্ছেন। তার মধ্যে আসলে আমরা এই মানদণ্ডগুলো সব দেখতে পাচ্ছি কিনা? আমি একটা কথা বলি, আমরা তো জানি না কে কে প্রার্থী হচ্ছেন, কার মনে করেন যে সেটা তখন আসবে, মানুষ তো কিছুটা হলো তো প্রত্যাশা করতে পারি জানবে, আমরা। তাই না? আমরা তো এখনো বলতে পারি না, কিন্তু আমরা তো বলি যে অনেক সময় দেখা গেছে হঠাৎ করে অপ্রত্যাশিত এমন কিছু মনে এবারও করেন কি যে ঘটে যেতে অপ্রত্যাশিত পারে। কেউ রাষ্ট্রপতি হতে না, যাচ্ছেন? আমি তা মনে করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধরনের অবিবেচক, যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি অবিবেচনা আলোচনা আছে করছে। তাদের মধ্যে কি কেউ তাদের তাহলে মধ্যে রাষ্ট্রপতি দলের মধ্যে হবেন? অনেকে আছেন, তাই না? আমি নিজেও বলেছি, একজন সাবেক সচিব বা বর্তমানে যিনি একজন সচিব আছেন ওনার কথা বলেছি। আমি বলছি যে বিএনপিতে তো আপনার দুর্ভিক্ষ লাগে নাই নেতার, আপনার কিংবা কি বলে যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্যতা নেই, এমন তো না। আমি মনে করি আমার দলের মধ্য থেকেই হবেন। এখানে বিষয়টা হচ্ছে যে ওরকম না, যে আপনি আমাদের যে জুলাই সনদে যে আলোচনাটা হয়েছে যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য, এখন কিন্তু রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা ডেলিগেট না, করা হবে। সেটা তো ডেফিনেটলি সুতরাং আগামী দিনের রাষ্ট্রপতির পদটা আপনি কিন্তু মঞ্জু ভাই, আপনি অন্ধকে দেন আর নির্ভর কানাকে করবে দেন আর করবে কিনা। খোরাকে যদি দেন, এটা না যাকে করে দেন না তাহলে কেন, একরকম আপনি হবে। ক্ষমতার ভারসাম্য সেটা তো লেগে রিফর্মের অংশ। কিন্তু তার আগে তো মনে করেন যে একজন রাষ্ট্রপতিকে আনবেন যে আইডল হিসেবে মানুষ দেখে, সেটা যাকে উচিত, মনে করেন সেটা যার হওয়া উচিত। চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে, রাজনৈতিক ইতিহাস থেকে আরম্ভ করেন, তার প্রফেশনাল ক্যারিয়ার থেকে আরম্ভ করেন, সামাজিক অবস্থান থেকে আরম্ভ করেন, যে একজন ভালো মানুষকে আমি দিলাম, এরপরে ভালো মানুষ দিয়ে আপনি ফেরেশতা, তার কোনো ক্ষমতা নাই, তো লাভটা কি? তখন আমরা বলি যে হ্যাঁ, এই জায়গার থেকে এই যে পচা ব্যাটারির সঙ্গে ভালো ব্যাটারির যখন আপনারা কানেকশন লাগাই দেবেন, তখন ওই ভালো ব্যাটারির থেকে কিছু এই যাবে ওই পচা ব্যাটারি। সেই প্রত্যাশা অন্তত এটা এবারে হয়। পরিবর্তিত বাংলাদেশে আমরা রাখতে চাই। ধন্যবাদ।